আচ্ছা, সাউন্ডটা কি ঠিক শোনা যাচ্ছে? একটু জানাও, কনফার্ম করো। ঠিক আছে। আচ্ছা, আমরা গত ক্লাসে C3 চক্র পড়েছিলাম, আজকে আমরা পড়বো হচ্ছে C4 চক্র। তো আজকে আমরা পড়বো হচ্ছে C4 চক্র। হ্যাঁ, C4 চক্র। C4 চক্র তো হ্যাঁ, আচ্ছা, দেখা যাচ্ছে আশা করি। তো এই C3 চক্র এবং C4 চক্রের মধ্যে পার্থক্য কি? C3 চক্রটা হচ্ছে যে C3 চক্রের মধ্যে প্রথম যে স্থায়ী পদার্থটা সেটা 3 কার্বনের হয়, সেটার নাম হচ্ছে সেই পদার্থটার নাম হচ্ছে কি 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। হ্যাঁ, আচ্ছা, এখন C4 চক্রের ক্ষেত্রেও এখানেও চক্রাকারে কতগুলো বিক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ তৈরি হবে, তবে এখানে প্রথম স্থায়ী পদার্থটা হচ্ছে 4 কার্বনের। তাহলে এই C4 এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা মাথায় রাখতে হবে, C4 চক্রে প্রথম স্থায়ী পদার্থের নাম, প্রথম স্থায়ী পদার্থের নাম 4 কার্বনের অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটা একদম মুখস্থ রাখবা, এটা মেডিকেল ভর্তি পরীক্ষাও আসছিল। হ্যাঁ, অ্যাসিটিক অ্যাসিড, প্রথম স্থায়ী পদার্থের নাম কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটা কয় কার্বনের? 4 কার্বনের। ঠিক আছে। আর ওইটাতে দেখো, আমরা যদি বলি C3 চক্রে প্রথম কোন জিনিসটা গ্রহণ করছিল? C3 চক্রে কার্বন ডাইঅক্সাইডটা প্রথম কার সাথে যুক্ত হয়েছিল? রাইবোলোজ 1,5-বিসফসফেটের সাথে। হ্যাঁ, তো আমরা এখানে লিখব C3 চক্রে, খেয়াল করো, C3 চক্রে কি? C3 চক্রে কার্বন ডাইঅক্সাইডটাকে গ্রহণ করছিল কি? R15BP, মানে রাইবোলোজ 1,5-বিসফসফেট। তাহলে C4 চক্রে আমরা যদি একটু চিন্তা করি, C4 চক্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহিতার নাম, কার্বন ডাইঅক্সাইড গ্রহিতা হলো ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। নাম কি? নাম হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তাহলে দেখো, C4 চক্রে প্রথম স্থায়ী পদার্থের নাম কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আর C4 চক্রে কার্বন ডাইঅক্সাইডের গ্রহিতাটার নাম কি? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এটাকে আমরা অনেক সময় এভাবে লিখতে পারি, PPA, ফসফো, আচ্ছা সরি, হ্যাঁ, পি দিয়ে সরি, আমরা একটা ই বসাইতে হবে এখানে, সময় PE, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, আমরা এটা এভাবে লিখতে পারি। তো দেখো, C4 চক্রে প্রথম স্থায়ী পদার্থের নাম কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আর C4 চক্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহিতাটার নাম কি? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ওকে, আচ্ছা, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। আচ্ছা, এই দুইটা জিনিস মনে রাখবা এই ক্ষেত্রে। আর একটা জিনিস হচ্ছে যে হ্যাচ-স্ল্যাক চক্রটা, C4 চক্রটাকে আবিষ্কার করছে কোন বিজ্ঞানী? এটা হচ্ছে দুইজন বিজ্ঞানী, এটা হচ্ছে বিজ্ঞানী হ্যাচ এবং স্ল্যাক। বিজ্ঞানী হ্যাচ এবং স্ল্যাক, বিজ্ঞানী হ্যাচ এবং স্ল্যাক এটা আবিষ্কার করেন। তো এই জন্য এটাকে বলা হয়ে থাকে, আবিষ্কার করেন। ঠিক আছে, এই জন্য এটাকে হ্যাচ ও স্ল্যাক চক্র বলা হয়ে থাকে। এই C4 চক্রটাকে কি বলা হয়ে থাকে? হ্যাচ ও স্ল্যাক চক্র বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ।
আচ্ছা, এই জিনিসগুলো এই C4 চক্রের ক্ষেত্রে এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়েকটা বিষয় আছে সেগুলো হচ্ছে যে C3 উদ্ভিদ মানে C4 চক্রটা যে সকল উদ্ভিদে হয় সেটাকে বলা হয় C4 উদ্ভিদ। আমি আবারও বলি, C4 চক্রটা যে সকল উদ্ভিদে হয় সেটাকে কি বলা হয়? C4 উদ্ভিদ। তো কয়েকটা C4 উদ্ভিদের নাম মনে রাখতে হবে। হ্যাঁ, যেমন ঘাস জাতীয় যে উদ্ভিদ, হ্যাঁ, আখ, ভুট্টা, মুথা ঘাস, এবং অ্যামারান্থাস। ঠিক আছে, অ্যামারান্থাস এগুলো হচ্ছে কি উদ্ভিদ? এগুলো হচ্ছে C4 উদ্ভিদ। এগুলো স্যার কি উদ্ভিদ? এগুলো হচ্ছে স্যার C4 উদ্ভিদ। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, লেখা কি বোঝা যাচ্ছে? ওকে, তো দেখো এই ইনফরমেশনগুলো তো মাথায় রাখতে হবে। এখন এইখানে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে C3 উদ্ভিদ কোনটা? তাহলে যাদের মধ্যে যে সকল উদ্ভিদগুলোর মধ্যে কি হয় C3 চক্র হয় তারা হচ্ছে C3 উদ্ভিদ। তাহলে ম্যাক্সিমাম উদ্ভিদই হচ্ছে C3 উদ্ভিদ। আর বাকি কিছু আছে যেটা বললাম, এই কয়েকটা জিনিস হচ্ছে C4, এই জাতীয় কিছু যে উদ্ভিদ আছে সেগুলো হচ্ছে C4 উদ্ভিদ। এখন তোমাদের যে জিনিসটা এখানে মেইন লাগবে যে C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য। মানে C3 উদ্ভিদ যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদের মধ্যে কি কি পার্থক্য আছে সেটা এই পার্থক্য আকারে তোমরা পড়বা। এখন দেখো কয়েকটা জিনিসটা মাথায় রাখবা, কার সংখ্যাটা বেশি, C3 বড় নাকি C4 বড়? তাহলে হচ্ছে C4 সংখ্যাটা বড়। তাহলে মাথায় রাখবা যে এখানে সবকিছু বেশি বেশি থাকবে বা বেশি বেশি লাগবে। তাহলে দেখো গ্লুকোজ উৎপাদন ক্ষমতা কার বেশি? যার সংখ্যাটা বেশি, C4 উদ্ভিদের। তো C4 উদ্ভিদের কি বেশি? গ্লুকোজ উৎপাদন ক্ষমতা বেশি। আমি আবারও বলছি, C4 উদ্ভিদের কি বেশি? গ্লুকোজ উৎপাদন ক্ষমতা বেশি। আচ্ছা, C4 উদ্ভিদের হ্যাঁ আর কি বেশি থাকতে পারে? C4 উদ্ভিদের হ্যাঁ বেশি তাপমাত্রা এরা সহনশীল, মানে বেশি তাপমাত্রা এরা গ্লুকোজ তৈরি করতে পারে বা উষ্ণমণ্ডলীয়। কারণ C3 বড় নাকি C4 বড়? C4 বড়। তো C4 বেশি তাপমাত্রা, C4টা বেশি, তো C4 বেশি তাপমাত্রা এরা বিভিন্ন জিনিস মানে উদ্ভিদগুলো উষ্ণমণ্ডলীয় অঞ্চলে বেশি হয়ে থাকে। তারপরে যদি আমরা বলি এখানে C3 উদ্ভিদে প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা কে ছিল? রাইবোলোজ 1,5-বিসফসফেট। C4 উদ্ভিদে প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা কে? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তারপরে হচ্ছে C3 উদ্ভিদে যদি বলি প্রথম স্থায়ী পদার্থের নাম কি? অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। C4 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থের নাম কি হবে? এই একটু আগে যেটা লিখছিলাম, এগুলো আমি আবার রিপিট করতেছি না, একটু আমি যেটা লিখছিলাম C4 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থের নাম হচ্ছে না, এখানে প্রথম স্থায়ী পদার্থের নাম 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। C3 উদ্ভিদে, C4 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থের নাম হবে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। তো এই জিনিসগুলো এখান থেকে আমরা এই জিনিসগুলো পড়লে আমাদের এই প্রবলেমগুলো আর হবে না। এখানে সুন্দর করে লেখা আছে যে C3 চক্র এবং C4 চক্র একটা চার্ট দেওয়া আছে। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলি আছে। তুমি যদি এটা যদি একটু পড়ে নাও তাহলে তোমার হচ্ছে এটা নিয়ে আর সমস্যা হবে না। আমাদের সালোক সংশ্লেষণের ক্ষেত্রে সালোক সংশ্লেষণের গত ক্লাসে আমি তোমাদেরকে পড়াইছিলাম C3 চক্রটা একদম ইন ডিটেইলে পড়ানো হয়েছিল এবং লাস্টের একটা অংশ বলছিলাম এটার উল্টা প্রক্রিয়াটা হচ্ছে আবার গ্লাইকোলাইসিস। হ্যাঁ, আমরা এখন শ্বসনটা একটু দেখব। তার আগে কয়েকটা জিনিস, তিনটা পরীক্ষার কথা একটু বলি আমি। সেটা হচ্ছে ধরো একটু খেয়াল করো, ধরো এই যে দেখো এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি বিক্রিয়া করে কি তৈরি হয়? দেখো কার্বন ডাইঅক্সাইড পানি বিক্রিয়া করে গ্লুকোজ আর অক্সিজেন তৈরি হয়, C6H12O6 প্লাস অক্সিজেন তৈরি হয়ে থাকে। দেখো পানি আর কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলে কি তৈরি হয়? গ্লুকোজ আর অক্সিজেন তৈরি হয়। ঠিক আছে, এই যে অক্সিজেনটা তৈরি হচ্ছে, এই অক্সিজেনটার উৎস কে? এই যে অক্সিজেনটার এটার উৎস কে? এটা উৎসটা কি? কার্বন ডাইঅক্সাইড নাকি পানি? অর্থাৎ দেখো অক্সিজেন কিন্তু এখানেও আছে, কার্বন ডাইঅক্সাইডের মধ্যেও আছে, অক্সিজেন কিন্তু এই পানির মধ্যেও আছে। এখন এই অক্সিজেনটা আসলে কোত্থেকে আসছে? এই অক্সিজেনটা কি কার্বন ডাইঅক্সাইড থেকে আসছে নাকি এই অক্সিজেনটা পানি থেকে আসছে? সেটা আমরা কিভাবে বের করবো? দেখো এটার উপায়টা হচ্ছে, এটা বের করার উপায় হচ্ছে, এটার জন্য কয়েকটা পরীক্ষা আছে। একটা হচ্ছে এক নম্বরে যদি আমি বলি, একটা হচ্ছে হিল
হিল পরীক্ষা। কি পরীক্ষা? আমরা তো এখন জানি যে পানিটা ভেঙেই কিন্তু অক্সিজেনটা তৈরি হয়, কিন্তু এটা আমরা কয়েকটা পরীক্ষা করে পাইছি। বিজ্ঞানী হিল এই পরীক্ষাটা করেন। হ্যাঁ, তারপর হচ্ছে হিল পরীক্ষা। খেয়াল করো, হিল পরীক্ষাটা আমরা যদি একটু দেখি, আচ্ছা হিল পরীক্ষা বা হিল বিক্রিয়াটার মধ্যে যেটা বেসিক্যালি হয়, বিজ্ঞানী হিল এটা পরীক্ষাটা করেন বা বিক্রিয়াটা করেন। উনি কি করেন? উনি হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডটাকে সরাইয়া দেন। উনি কি করেন? কার্বন ডাইঅক্সাইডটাকে সরাইয়া দেন। কার্বন ডাইঅক্সাইডটাকে সরাইয়া দিয়ে কিছু অজৈব জারক রাখেন, মানে কার্বন ডাইঅক্সাইডের মতোই কিছু অজৈব জারক রাখেন। হ্যাঁ, তাহলে আমরা এখানে যদি বলি যে অজৈব জারক রাখেন, এটাকে আমরা কি দিয়ে চিহ্নিত করি? এটাকে আমরা এ দিয়ে চিহ্নিত করি। এ নামে কিছু কি থাকে? অজৈব জারক রাখেন। তারপরে এই অজৈব জারক রাখলে কি হয়? এই কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে এ মানে অন্য একটা অজৈব জারক প্লাস পানি যদি বিক্রিয়া ঘটানো হয়, তো বিক্রিয়া ঘটানোর পরে আমরা দেখতে পারি যে দেখো এই যে অজৈব জারকের সাথে এই হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করে? AH2 এটা তৈরি করবে। আর এখানে যে অক্সিজেন, সেটা অক্সিজেন গ্যাস তৈরি করবে। এখন কথা হচ্ছে স্যার অক্সিজেন এখানে কয়টা? দুইটা। একটা। এখানে কয়টা স্যার? দুইটা। তা আমি যদি সমতা করি, এখানে আমরা 2 দিয়ে দিলাম, 2টা অক্সিজেন হলো, এখানে 2টা অক্সিজেন হলো। এখন হাইড্রোজেন কয়টা হয়ে গেছে? 4টা। তাহলে আমরা এখানে কি দিব? 2 দিয়ে দিব। তাহলে 2 2 4, তা কয়টা এ হয়ে গেছে? 2টা এ। মানে এইভাবে আমরা সমতা করবো আর কি। তাহলে দেখো, খেয়াল করো, আমরা কিন্তু কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করি নাই, তারপরেও কিন্তু কি তৈরি হয়েছে? অক্সিজেন তৈরি হয়েছে। তার মানে অক্সিজেনটা কোত্থেকে আসছে? অক্সিজেনটা এই পানি থেকে আসছে। তাহলে এখান থেকে কি পরোক্ষভাবে কি প্রমাণিত হয়? পরোক্ষভাবে প্রমাণিত হয় যে অক্সিজেনটা পানি থেকে আসছে। কেননা আমরা কার্বন ডাইঅক্সাইড নেই নাই, তার মানে কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেন আসার কোনো প্রশ্নই নেই। বেসিক্যালি এখানে কি পানি থেকে অক্সিজেনটা আসছে এখানে, ঠিক আছে। তারপর আমরা যদি 2 নম্বরে যদি যাই, ভ্যান নিলের পরীক্ষা। হ্যাঁ, ভ্যান নিল, এটার নাম হচ্ছে কি ভ্যান নিলের পরীক্ষা। ভ্যান নিলের পরীক্ষা এগুলা ভর্তি পরীক্ষায় আসে, আমাদের এইচএসসিতেও আসে। ভ্যান নিলের পরীক্ষা, এই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে দেখো, ভ্যান নিলের পরীক্ষার ক্ষেত্রে উল্টা কথাটা বলা হয়েছে। কীরকম? যে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। ও আচ্ছা, এখানে কি করছে ভ্যান নিল? কি করছে? উল্টা কাজটা করছে। কীরকম? ওই যে পানির পরিবর্তে নিছে কি? কার্বন ডাইঅক্সাইড নিছে। এই যে দেখো, পানির পরিবর্তে কি নিছে? কার্বন ডাইঅক্সাইড নিছে। আচ্ছা আমি কি বলবো, আচ্ছা লিখলামই তো। মানে এখানে কি করছিল? আমরা একটু আগে কি পরীক্ষা করলাম? যে কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে, খেয়াল করো, এই যে কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে আমরা কি নিছি? অন্য একটা পদার্থ নিছি। এখন আমরা কি করব? ওই পানির পরিবর্তে আমরা অন্য একটা পদার্থ নিব, যেমন হাইড্রোজেন সালফাইড নিব। এই হাইড্রোজেন সালফাইড যদি বিক্রিয়া ঘটাই, হ্যাঁ, এখানে কিছু কি থাকবে? কিছু সালফার ব্যাকটেরিয়া থাকবে। হ্যাঁ, কিছু সালফার ব্যাকটেরিয়া থাকবে যেগুলোর মধ্যে ক্লোরোফিল যুক্ত। কিছু সালফার ব্যাকটেরিয়া থাকবে এখানে। কারণ আমার কথা হচ্ছে এই বিক্রিয়াটা তো কি, এই সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা ক্লোরোফিল ছাড়া তো হবে না, তাই না? তো কিছু সালফার ব্যাকটেরিয়া থাকবে এখানে, যার মধ্যে কি থাকবে? ক্লোরোফিল থাকবে। আচ্ছা, যখন এটা বিক্রিয়া করবে তখন কি হবে দেখো, তখন যে জিনিসটা তৈরি হয়, তখন কিন্তু এই যে এখানে 2টা সালফার তৈরি হবে, তারপর শর্করা তৈরি হবে, CH2O। কি তৈরি হবে? CH2O প্লাস পানি তৈরি হবে। ও আচ্ছা, হ্যাঁ, CH2 প্লাস পানি। তো দেখো, এই ক্ষেত্রে কিন্তু কোনো অক্সিজেন তৈরি হয় নাই। মানে এই জিনিসটা তোমাকে একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে যে বিক্রিয়াটা এমন হয়, অর্থাৎ এটা তো পরীক্ষা করে পাওয়া গেছে আসলে। তো এখন দেখো, এই কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন সালফার বিক্রিয়া করে আমরা কি পাচ্ছি? 2টা সালফার পাচ্ছি, CH2O এবং পানি পাচ্ছি। আমি আবারও বলি, ভ্যান নিলের পরীক্ষাটা কি? ভ্যান নিলের পরীক্ষাটা হচ্ছে এখানে পানির পরিবর্তে, ভ্যান নিল। দেখো, নীল মানে পানির পরিবর্তে, এই যে নি আছে, এই যে এখানে পানির মধ্যে উচ্চারণে নি, নীলের মধ্যে উচ্চারণে কি আছে? নি। পরীক্ষা হলে এটা মনে থাকে না, মানে এই হিল পরীক্ষা আর ভ্যান নিলের পরীক্ষা আমরা তালগোল পাকায় ফেলি। জাস্ট মনে রাখবো আমরা কিভাবে। নীলের ক্ষেত্রে এই যে পানির ক্ষেত্রে নি আছে, নীলের ক্ষেত্রেও নি আছে। এই ক্ষেত্রে আমরা ভ্যান নিলের পরীক্ষা কি করব? আমরা পানিটা নিব, পানির পরিবর্তনটা আমরা অন্য একটা পদার্থ নিব। আর হিল পরীক্ষাতে আমরা কি করব? কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে অন্য একটা পদার্থ নিব। আচ্ছা, এই কার্বন ডাইঅক্সাইডের সাথে পানির পরিবর্তে হাইড্রোজেন সালফাইড নিলে
কি তৈরি হয় সেটা তোমাকে একটু মুখস্থ রাখতে হবে, কারণ এটা পরীক্ষামূলক জিনিস, এটা আমরা পরীক্ষা করে পাইছি, ব্যান্ডিল পরীক্ষা করে এটা পাইছে যে 2 সালফার এবং একটা শর্করা, এটাকে শর্করা বলা হয়, শর্করা সাধারণ সংকেত, শর্করা প্লাস পানি। তো দেখো এখানে কিন্তু কোনো অক্সিজেন তৈরি হলো না। আমাদের মূল টার্গেট কি, আমরা এই পরীক্ষাগুলো কেন করতেছি, অক্সিজেনের উৎস, অক্সিজেনের উৎসের পরীক্ষা, অক্সিজেনের উৎসের পরীক্ষা। সালোক সংশ্লেষণ বিক্রিয়ায়, এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেনের উৎসের পরীক্ষা, যে অক্সিজেনটা আসলে কোথা থেকে তৈরি হয়, অক্সিজেনটা আসলে কোথা থেকে তৈরি হয়। হ্যাঁ, অক্সিজেনটা মূলত কোথেকে তৈরি হয় সেটা বলার জন্য, বের করার জন্য। তো আমরা যেহেতু এখানে অক্সিজেন তৈরি হয়েছে, তো এই অক্সিজেনটা কোথেকে আসছে, পানি থেকে আসছে। আর এখানে আমরা কি নেই নাই, পানি নেই নাই, পানি নেই নাই, তার মানে অক্সিজেন তৈরি হয় নাই। তার মানে আমরা পরোক্ষভাবে কি বলতে পারি, পানি নিয়ে নেওয়ার কারণে অক্সিজেনও তৈরি হয় নাই, পানিও নেই নাই, অক্সিজেনও নেই নাই, অক্সিজেনও হয় নাই। তার মানে আমরা বলতে পারি তাহলে এখানে পানি থাকার দরকার ছিল, পানি থাকলে অক্সিজেন তৈরি হয়, সেটা আমরা এখান থেকে বুঝতে পেরেছি। এখন দেখো, এখন আমরা একটা কাজ করব, আর একটা পরীক্ষা আছে, এটা হচ্ছে রুবেন ও কামেন বিক্রিয়া, 3 নম্বর, যে রুবেন ও কামেন পরীক্ষা, রুবেন ও কামেনের পরীক্ষা, দুজন বিজ্ঞানী এখানে। তো ওরা কি করছে, ওনারা কি করেন, ওনারা যে কাজটা করেন, ওরা এভাবে কাজটা করেন, দেখো যে কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলে কি হয়, কার্বন ডাইঅক্সাইড পানি মিলে তো গ্লুকোজ হয়, তাই না, C6H12O6 এটা হয়, প্লাস অক্সিজেন তৈরি হয়। ওনারা যে কাজটা করেন, একবার অক্সিজেনের এই যে কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেনটাকে একবার চিহ্নিত করেন, আমি বলি একবার কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেনটাকে একবার চিহ্নিত করেন, চিহ্নিত করে দেখেন, দেখা গেল যে মানে চিহ্নিত কিভাবে চিহ্নিত করা হয়েছে স্যার, এটা হচ্ছে চিহ্নিত করা মানে এখানে হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেনটা তেজস্ক্রিয় নেওয়া হয়েছে। আমি আবার বলি কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেনটা কি নেওয়া হয়েছে, এই কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেনটাকে তেজস্ক্রিয় নেওয়া হয়েছে। তারপরে তাহলে আমরা গ্লুকোজের অক্সিজেনটা কেমন পাচ্ছি, আমরা তেজস্ক্রিয় পাচ্ছি। তাহলে এখানে যে নর্মালি যে অক্সিজেনটা তৈরি হয় এটা কিন্তু সাধারণ অক্সিজেন। তেজস্ক্রিয় বলতে কি জানে, আমরা জানি অক্সিজেনের আইসোটোপ কি থাকতে পারে, অক্সিজেনের পারমাণবিক ভর 16 হইতে পারে, অক্সিজেনের পারমাণবিকের 18 হইতে পারে। তো পারমাণবিক ভর 18 যার, সেটাকে আমরা এটার আইসোটোপ বলে থাকি বা তেজস্ক্রিয় আইসোটোপ বলে থাকি। তো এইখানের অক্সিজেনটাকে 18 নেওয়া হয়েছে আর কি, মানে 18 পারমাণবিক ভর বিশিষ্ট অক্সিজেন নেওয়া হয়েছে। তাহলে আমরা গ্লুকোজের অক্সিজেনটা কি 18 পারমাণবিক বিশিষ্ট তেজস্ক্রিয় আইসোটোপ পাইছি, কিন্তু এই যে অক্সিজেনটা, এই অক্সিজেনটা কিন্তু নর্মাল, কিন্তু ওই অক্সিজেনটা কি নর্মাল। তাহলে আমরা এই অক্সিজেনটা নর্মাল মানে কি 16 পারমাণবিক বিশিষ্ট 16 পারমাণবিক ভর বিশিষ্ট অক্সিজেনটা এখানে আছে। তার মানে আমরা বুঝতে পারতেছি কি এটা পানি থেকে তৈরি হয়েছে, এটা কোথেকে তৈরি হয়েছে, পানি থেকে তৈরি হয়েছে। আবার পরীক্ষাটা অন্যভাবে করেন, সেটা কি করছে, তার মানে এখান থেকে প্রমাণিত হয় কি যে পানি থেকে অক্সিজেন তৈরি হয়। আবার দেখো কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি এরকম করা হয়েছে যে এই যে পানির যে অক্সিজেনটা সেটাকে কি করেন, উনি মার্ক করেন, পানির যে অক্সিজেনটা সেটাকে তেজস্ক্রিয় নেওয়া হয়, পানির যে অক্সিজেনটা সেটাকে তেজস্ক্রিয় নেওয়া হয়েছে। তাহলে দেখা গেছে C6H12O6 সেটা কি তৈরি হইলো, পানির অক্সিজেনটা তেজস্ক্রিয় নিলাম, তাহলে আমরা দেখতেছি যে এমনিতে অক্সিজেনটা কি হচ্ছে, তেজস্ক্রিয় হচ্ছে। তাহলে এখান থেকেও প্রমাণিত হয় যে অক্সিজেনগুলো কোথেকে তৈরি হয়, পানি থেকে তৈরি হয়। এই 3টা বিক্রিয়া একটু শিখে রাখবা, এগুলো এমসিকিউতে লাগবে, এই 3টা বিক্রিয়া একটু শিখে রাখবে, এগুলো এমসিকিউতে লাগবে। ঠিক আছে, তো এই যে 3টা বিক্রিয়া, তাহলে আমরা কি বললাম, একটা হচ্ছে হিল বিক্রিয়া, একটা হচ্ছে ব্যান্ডিলের বিক্রিয়া, আর একটা হচ্ছে রুবেন ও কামেনের বিক্রিয়া। এই 3টারই বিক্রিয়া কিসের জন্য হয়, অক্সিজেনের উৎসটা বের করার জন্য। তো এখানে তোমরা জাস্ট প্রথমটা কি করবা, হিল বিক্রিয়াতে কার্বন ডাইঅক্সাইডটাকে কি করবা, হিল বিক্রিয়াতে কার্বন ডাইঅক্সাইডটাকে কার্বন ডাইঅক্সাইডটাকে সরিয়ে দিয়ে আমরা একটা অজৈব জারক দিব। আর ব্যান্ডিল পরীক্ষায় পানিটাকে সরিয়ে আমরা একটা হাইড্রোজেন সালফাইড দিব। আর এখানে কি করলাম, রুবেন ও কামেন পরীক্ষাতে কি করলাম, আমরা তেজস্ক্রিয় অক্সিজেনগুলো আমরা তেজস্ক্রিয় নিলাম। ঠিক আছে, এখন আমরা চলে যাই শ্বসন। আচ্ছা, এখানে সালোক সংশ্লেষণে কিছু প্রভাবক আছে, আলো, তাপমাত্রা, এই প্রভাবকগুলো তোমরা ক্লাস 9-10-এও ছিল, জাস্ট এইগুলোই জাস্ট এখানে একটু রিভাইজ দিবা। ঠিক আছে, এখানে একটু রিভাইজ দিবা। আচ্ছা, আমরা যদি একটু সামনের দিকে যাই,
আমরা একটু সামনের দিকে যদি যাই, সেটা স্যার কি আছে, আমরা এখন পরের টপিকটা হচ্ছে আমাদের শ্বসন। হ্যাঁ, শ্বসন। আচ্ছা, সালোক সংশ্লেষণের কিছু গুরুত্ব দেওয়া আছে। যেমন সালোক সংশ্লেষণ না হইলে গ্লুকোজ তৈরি হইতো না, গ্লুকোজ তৈরি না হলে বিভিন্ন গ্লুকোজ যদি তৈরি না হইতো তাহলে আমরা কি খাইতে পারতাম না, ওই যে আমরা যে ভাত খাচ্ছি খাইতে পারতাম না। অর্থাৎ সালোক সংশ্লেষণ গুরুত্ব অপরিসীম। সালোক সংশ্লেষণ যদি না হতো পৃথিবীতে কোনো উদ্ভিদ টিকে থাকতো না। যদি উদ্ভিদ টিকে না থাকতো তাহলে কি প্রাণীও টিকে থাকতো না। কারণ প্রাণী কিসের উপর নির্ভরশীল? প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। তুমি যাই খাও না কেন, তুমি যে ভাত খাচ্ছ সেটা উদ্ভিদ। তুমি যে ধরো কোনো কিছুর মাংস খাচ্ছ, ওই মাংস হয়তো বা মাংসটা উদ্ভিদ না, উদ্ভিদ থেকে আসে না, কিন্তু ওই মাংস বা ওই প্রাণীটা কিন্তু দেখবে যে পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। ঠিক আছে? তো আলটিমেটলি উদ্ভিদের উপর। তো সালোক সংশ্লেষণ না হলে এই জিনিসগুলো হতো না। তো এই জিনিসগুলো তোমরা এমনিতেও পারবা, জাস্ট একটু রিডিং দিবা যে সালোক সংশ্লেষণের কী কী গুরুত্ব আছে। ঠিক আছে? আচ্ছা, আমরা শ্বসনে চলে যাই। তো শ্বসন প্রক্রিয়া কি? শ্বসন প্রক্রিয়া হচ্ছে ঠিক উল্টা প্রক্রিয়াটা। শ্বসন প্রক্রিয়াটা হচ্ছে সালোক সংশ্লেষণের ঠিক উল্টা প্রক্রিয়া। তো দেখো, আমি যদি বলি সালোক সংশ্লেষণের উল্টা প্রক্রিয়া কি, সালোক সংশ্লেষণ মানে কি, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি বিক্রিয়া করে কি হয়, C6H12O6 প্লাস অক্সিজেন তৈরি হয়। তো দেখো, এই যে কার্বন ডাইঅক্সাইড আর পানি বিক্রিয়া করে কি গ্লুকোজ আর অক্সিজেন তৈরি হয়, এটা হচ্ছে শ্বসন। আমি যদি ঠিক উল্টাই বিক্রিয়াটাকে, তাহলে কি দাঁড়াচ্ছে, অক্সিজেন প্লাস গ্লুকোজ বিক্রিয়া করে কি তৈরি হয়, পানি আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই বিক্রিয়াটাকে উল্টে দিলে অক্সিজেন প্লাস গ্লুকোজ বিক্রিয়া করে পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তাহলে এই বিক্রিয়াটাতে আমরা কি করব, দেখো এই বিক্রিয়াটাতে আমরা কি করব একটু দেখি, এটাতে আসলে কি হচ্ছে। দেখো এটাতে আসলে কি হচ্ছে আমরা একটু দেখি। এটাতে যেটা হচ্ছে, প্রথম যেটা হচ্ছে, মানে এটাকে আমরা শ্বসন বলি। এখন এটা স্যার কয়টা ধাপে হয়, প্রথম জিনিসটা শিখতে হবে। আর ধাপ কি কি ধাপে হয়, প্রথম হচ্ছে এক হচ্ছে গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস। 2 অ্যাসিটাইল কুয়ে সৃষ্টি, 3 নম্বর হচ্ছে ক্রেবস চক্র, 4 নম্বর হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্র। তাহলে দেখো, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কুয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। আমি আবারও বলি, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কুয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। ঠিক আছে? এই যে 4টা ধাপ, একটু খেয়াল করো, এই 4টা ধাপে কি হবে, এই শ্বসনটা হবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধাপটা ম্যাক্সিমাম সময় পরীক্ষায় এসে থাকে, এই যে গ্লাইকোলাইসিস, এই ধাপটাতে। এই 4টা ধাপের নাম তোমরা ক্লাস 9-10 পড়েছ, তবে এই গ্লাইকোলাইসিসটা আমরা ডিটেইলি আমরা পড়বো এখানে। আচ্ছা, আমরা একটু খেয়াল করি। তো এই গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কুয়ে সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র, হ্যাঁ, তো এই জিনিসটা আমরা একটু দেখি কিভাবে আমরা করব। তো প্রথম যেটা হচ্ছে, একটু খেয়াল করি, প্রথম তাহলে দেখি যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা, সেটা সম্পর্কে আমরা ডিটেইল জানবো। হ্যাঁ, জানিয়ে। তাহলে আমরা একটু দেখি গ্লাইকোলাইসিস ধাপটা। গ্লাইকোলাইসিসটা কি, আমরা একটু খেয়াল করি। তো গ্লাইকোলাইসিসটা যদি খেয়াল করি, তাহলে দেখো, প্রথম হচ্ছে গ্লাইকোলাইসিস ধাপটা একটু ভালো করে বুঝো। যে প্রথম যদি আমরা বলি, প্রথম কি গ্লাইকোলাইসিস মানে কি, গ্লুকোজ তো ভাঙন। তাহলে আমাদের শুরুটা কি দিয়ে হবে, গ্লুকোজ দিয়ে শুরু হবে। তাহলে আমরা যদি প্রথমে বলি যে কি দিয়ে শুরু হবে, গ্লুকোজ দিয়ে, তাহলে গ্লুকোজ
তো প্রথমে এই গ্লুকোজ থেকে কি হবে, তোমরা আমি বলছিলাম না এই যারা C3 চক্রটা ক্লাস করেছিলা ঠিক উল্টা প্রক্রিয়াটা। গ্লুকোজ থেকে প্রথমে কি হবে, গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ থেকে কি তৈরি হবে, প্রথমে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হবে। স্যার কি তৈরি হবে, গ্লুকোজ 6 ফসফেট। আর গ্লুকোজ 6 ফসফেট থেকে কি তৈরি হবে, ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট। ঠিক আছে, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে কি হবে, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। মানে এটা আগের পড়া, কিন্তু এটা C3 চক্রটাকে জাস্ট উল্টায়া দিবা, 1,6 বিস ফসফেট। ওই ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট থেকে দুইটা জিনিস তৈরি হবে, একটা হচ্ছে G3P আর একটা হচ্ছে DA3P। একটা হচ্ছে G3P আর একটা কি DA3P। G3P থেকে কি হবে, আচ্ছা ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট তৈরি হবে, তারপর G3P থেকে DA3P। এখন G3Pটা যদি আমরা বলি, G3P থেকে কি হবে বলো, G3P থেকে আমরা G3P থেকে আমরা পাই 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা আমরা গত ক্লাসে কিভাবে পড়ছিলাম, 1,3 BPGA, 1,3 BPGA, 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, গ্লিসারিক অ্যাসিড, 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপর 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কি হবে, হ্যাঁ তারপর হচ্ছে এটা হচ্ছে 1,3 বিস ফসফোগ্লিসারিক থেকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কি হবে, 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2 ফসফোগ্লিসারিক। এই 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কি হবে, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড। তারপর আলটিমেটলি কি হবে, পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক। তাহলে দেখো একটা জিনিস এখানে আমরা, আচ্ছা আমি কিছু এই দুটো জিনিস বাংলায় লিখলাম। দেখো এই দুইটা কিন্তু নতুন, অর্থাৎ তুমি যদি C3 চক্রটা তোমার যদি মুখস্থ থাকে, ঠিক C3 চক্রের ঠিক উল্টা জিনিস, জাস্ট আমরা এই দুইটা অংশ নতুন পাচ্ছি। কোন দুইটা, এই যে এই দুইটা, এই যে এই দুইটা, এই তিনটা। বাকিগুলো ঠিক আছে, বাকিগুলো হুবহু আগের C3 চক্রের মতো। তাহলে একটা হচ্ছে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট থেকে G3P আর DA3P দুইটাই তৈরি হবে। তার মধ্যে G3P থেকে কি হবে, 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপর 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপর 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপর ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, তারপর পাইরুভিক অ্যাসিড। আচ্ছা এখন ওই জায়গাটা থেকে এখান থেকে যা যা তৈরি হচ্ছে ওই পাশেও কিন্তু একই জিনিস তৈরি হবে, ঠিক থাইতেই তৈরি হবে। ঠিক আছে, এখন আমরা যদি একটু মার্কিং করি, স্যার কীরকম মার্কিং যদি এভাবে করি, যে দেখো এখানে 1 3 7, এই যে 1, এই যে 3, আর হচ্ছে কত 1 1 2 3 4 5 6 7 8 9, 1 3 9, সরি 1 3 9। খেয়াল করো 1 3 9 ধাপগুলো হচ্ছে একমুখী, যে প্রথমটা 3 নম্বরটা আর লাস্টেরটা 1 3 এবং কি 9, এরা হচ্ছে কি একমুখী। আর বাকি যা আছে সব হচ্ছে উভমুখী। তাহলে আমরা উভমুখী চিহ্নটা দিয়ে দিই, এটা উভমুখী, ঠিক আছে, এটা উভমুখী, এটা উভমুখী, তারপরে হচ্ছে এটা উভমুখী, এটা উভমুখী, এটা হচ্ছে কি উভমুখী, এটা হচ্ছে কি উভমুখী। এখন আমাদের এনজাইমের নামগুলো মনে রাখতে হবে। স্যার এনজাইমের নামগুলো আমরা কীভাবে মনে রাখবো, হ্যাঁ এনজাইমের নামগুলো আমরা কীভাবে মনে রাখবো, দেখো তাহলে এটা তো আমার C3 চক্র দিয়ে মনে রাখবো, এটা কি C3 চক্রটা দিয়ে আমরা এই জিনিসটা মনে রাখবো। তারপর মনে রাখবো কারা একমুখী, 1 3 9, এরা হচ্ছে একমুখী, আর বাকিগুলো হচ্ছে উভমুখী। এখন এনজাইমের নামগুলো একটু দেখি। এনজাইমের নামগুলো হচ্ছে এই জায়গায় যদি আমরা লিখি যে এনজাইমের নাম, এনজাইমের নামগুলো হবে, দেখো গ্লুকোজটা কয় কার্বনের, গ্লুকোজটা কি 6 কার্বনের না,
6 কার্বনের, তা 6 কার্বনকে আমরা কি বলি? হেক্সোজ বলি। আমি আবারও বলি 6 কার্বনকে আমরা কি বলি? হেক্সোজ। তাহলে আমরা এখানে বলতে পারি হেক্সোকাইনেস। তাহলে এই জায়গায় আমরা কি বলতে পারি? হেক্সোকাইনেস। এখানে কোন এনজাইম লাগবে? হেক্সোকাইনেস এনজাইম। তারপরে দেখো এখানে এখানে গ্লুকোজ প্লাস 6 ফসফেট, তাহলে এখানে কি হবে? এখানে যে এনজাইমটা লাগবে সেটা হচ্ছে ফসফোগ্লুকো। আচ্ছা, এখানে কাইনেস কেন বলা হচ্ছে দেখো, এখানে কিন্তু একটা, আচ্ছা এখানে একটা সহজ করে দেই। দেখো এখানে গ্লুকোজ 6 ফসফেট, এখানে তো কি আছে? গ্লুকোজ আছে, সেটা 6 কার্বনের গ্লুকোজ। তার 6 নম্বর কার্বনটাতে একটা ফসফেট ঢুকতেছে। একটা গ্লুকোজে কয়টা কার্বন থাকে? 6টা কার্বন না? যার 6 নম্বর কার্বনে একটা ফসফেট ঢুকবে। তাহলে দেখো আবার এখানে দেখো, এখানে গ্লুকোজ 6 ফসফেট, এখানে হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট। আচ্ছা, তারপর এই 6 ফসফেট থেকে আবার কি হচ্ছে? 1,6 ফসফেট। তো দেখো এখানে কিন্তু একটা ফসফেট যুক্ত হচ্ছে, বাড়তি একটা ফসফেট যুক্ত হচ্ছে। তো এখানে আমরা বলবো কি, যেহেতু এখান থেকে এখানে আসা পর্যন্ত একটা ফসফেট যুক্ত হচ্ছে, তাই আমরা এটাকে বলবো হচ্ছে এখানে যে এনজাইমটা লাগবে, এখানে একটা জিনিস, এই ফসফেটটা আসবে কোত্থেকে? এনজাইমের জিনিসটা আমি একটু পরে বলি। এই গ্লুকোজ 6 থেকে গ্লুকোজ 6 ফসফেটের মধ্যে এখানে একটা ফসফেট বাড়তি যুক্ত হয়েছে। ফসফেটটা কোত্থেকে আসবে? সবসময় যেখানে দেখবে একটা এটিপি, একটা ফসফেট বেড়ে গেছে, তার মানে এটা কোত্থেকে আসছে? এটা হচ্ছে এটিপি থেকে। এই যে এটিপি ভেঙে একটা ফসফেট এখানে ঢুকছে, তারপর কি তৈরি হয়েছে? এটা এডিপি তৈরি হয়েছে, এডিপি। তারপর আবার খেয়াল করো, এখানে দেখো, এখানে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 ফসফেট, এখানেও কিন্তু একটা কি হয়েছে? একটা এটিপি যুক্ত হয়েছে, কি তৈরি হয়েছে? এডিপি তৈরি হয়েছে। ঠিক আছে, তারপর দেখো আর কোথায় ফসফেট বাড়ছে, দেখো এখানে 1,3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 1,3 ফসফোগ্লিসারিক থেকে 3 ফসফোগ্লিসারিক, তার মানে এখানে একটা ফসফেট কমছে। তো ফসফেট বাড়লে যদি এটিপি থেকে এডিপি হয়, কমলে কি হবে? এডিপি থেকে এটিপি হবে, উল্টা প্রক্রিয়া। ঠিক আছে, এডিপি থেকে কি তৈরি হবে? এটিপি হবে। তারপর দেখো আরেকটা, দেখো এখানে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, এখানে শুধু পাইরুভিক অ্যাসিড, তার মানে এখানে কি হয়েছে দেখো তো, এখানেও কিন্তু একটা ফসফেট কমছে, তো এই ফসফেটটা কোথায় গেল? এই যে এডিবির সাথে একটা ফসফেট যুক্ত হয়ে এটিপি হয়ে যাবে। দেখো এডিবির সাথে একটা ফসফেট যুক্ত হয়ে এটিপি হয়ে যাবে, তখন এই ফসফেটটা চলে যাবে, তখন শুধু থাকবে পাইরুভিক অ্যাসিড, থাকবে। এখন দেখো যেখানে যেখানে ফসফেট যুক্ত হয়েছে এদেরকে আমরা বলবো, যেখানে ফসফেট যুক্ত হয়েছে এগুলাকে আমরা বলবো কি? কাইনেস এনজাইম লাগবে। তাহলে এখানেও কাইনেস এনজাইম লাগবে। এখানে কি এনজাইম লাগবে? কাইনেস এনজাইম। তারপরে এখানেও কি এনজাইম? কাইনেস এনজাইম। স্যার এখানে কি এনজাইম লাগবে? এখানেও কিন্তু কাইনেস এনজাইম লাগবে। এখন কথা হচ্ছে, এখন কাইনেস এনজাইম, এখানে সব জায়গায় কাইনেস, সব কাইনেস কি একরকম? আমরা সবাই তো মানুষ, আলাদা আলাদা নাম আছে না? হ্যাঁ, এখানে কাইনেসগুলোরও নাম আছে। নামগুলো কিভাবে শিখবো আমরা? দেখো এটিপিটা যেদিকে থাকবে, এটিপিটা যে পাশে আছে ওই পাশের, আমি আবারও বলি, এটিপিটা যে পাশে আছে ওই পাশের যৌগটার নাম লিখে দিব। আমি আবারও বলি, এটিপিটা যে পাশে আছে ওই পাশের যৌগটার নাম বসায় দিব। এখন যৌগটা এখানে কি? যৌগটা কি? গ্লুকোজ না, মানে হেক্সোজ না? তো আমরা কি লিখবো? এখানে লিখবো আমরা হেক্সোকাইনেস। নর্মালি তো কাইনেস, সব জায়গায় কাইনেস, কিন্তু এখানে গ্লুকোজটা 6 কার্বনের, তাই এখানে হেক্সোজ আছে, হেক্সোজের সাথে কাইনেসটা বসায় দিব, হেক্সোকাইনেস। এটা দেখলে আরেকটু ক্লিয়ার হবে। দেখো আমার কথা হচ্ছে এখানেও কাইনেস আছে, এখন এটিপিটা যে পাশে আছে ওই পাশের নামটা এখানে বসায় দিব, তাহলে মূল এনজাইমটার নাম চলে আসবে। তো এটিপিটা কোন পাশে আছে? এই পাশে। তো এই পাশে কি আছে? ফ্রুক্টোজ, তাহলে ফসফোফ্রুক্টোকাইনেস নাম কি হবে? ফসফোফ্রুক্টোকাইনেস। ঠিক আছে, তারপর দেখো এখন আমি যদি বলি এখানে কি এনজাইম, এখানের নাম কি হবে? দেখো এখানে হচ্ছে বিসফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস, এটার নাম কি হবে? বিসফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস। আমি সংক্ষেপে লিখতেছি যেহেতু জায়গা নেই। বিসফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস, বিপিএ অ্যাসিড কাইনেস, মানে এই পুরো নামটা এখানে বসায় দিব আর কি। আচ্ছা সরি, এটা আমার ভুল হয়েছে, একটু খেয়াল করো। মানে এখানে দেখো কথা ছিল কি, এটিপিটা যেদিকে আছে ওই দিকের যৌগটার নাম এখানে বসায় দিব। তাহলে এটিপিটা কোন দিকে আছে? এদিকে আছে। এটিপিটা এই পাশে আছে, তাহলে এটিপির নামটা এখানে বসায় দিব। সেটা কি হবে? এখানে কি নাম আছে? বিসফসফোগ্লিসারিক অ্যাসিড আছে। তাহলে দেখো
শুধু 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 না বিসফসফো না, শুধু ফসফোগ্লিসারিক অ্যাসিড আছে। তাহলে আমি যদি সংক্ষেপে লিখি, এখানে পি, এখানে জি, এখানে এ, পিজি, আমি সংক্ষেপে লিখতেছি জায়গা নাই বলে। তার নাম কি হবে? ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস, ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস। আচ্ছা এখানে দেখো, এখানে এই দুইটা যৌগের মধ্যে এটিপিটা কোন পাশে আছে? এটিপিটা আসে এই যে পাইরুভিক অ্যাসিডের দিকে। তাহলে নাম কি হবে এখানে? পাইরুভিক অ্যাসিড কাইনেস। নামটা এখানে বসা দাও, পাইরুভিক অ্যাসিড কাইনেস, পাইরুভিক অ্যাসিড কাইনেস। আর একটা কথা বলছিলাম যে এখানে দুইটা, একটা থেকে দুইটা হয় বা দুইটা থেকে একটা থেকে দুইটা হয়, এই যে এই জায়গাটার মধ্যে খেয়াল করো, মানে এই যে দেখো ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে যখন G3P আর DH3P তৈরি হয়, হ্যাঁ G3P আর DH3P তৈরি হয়, তখন এখানে একটা এনজাইম ব্যবহৃত হবে। এনজাইমটাকে অ্যালডোলেজ বলা হয়। কি বলা হয়? অ্যালডোলেজ। এটাও কিন্তু C3 চক্রেতে পড়াইছি, এটা আশা করি তোমাদের মনে থাকবে। অ্যালডোলেজ এনজাইম, অ্যালডোলেজ এনজাইম। আর এই জায়গায় দেখো এটা একে অপরের সমানু, তাহলে এখানে আইসোমারেজ এনজাইম। কি মানে? আইসোমারেজ এনজাইম। এটাও C3 চক্রেতে ছিল, আইসোমারেজ এনজাইম। স্যার এখানে কি হবে? এখানে কি হবে? ওই গ্লুকোজ 6 ফসফেট আর ফ্রুক্টোজ 6 ফসফেট এরাও কিন্তু একে অপরের সমানু বা আইসোমার। তাহলে এখানে কি হবে? আইসোমারেজ এনজাইম। এখানে কি হবে স্যার? আইসোমারেজ এনজাইম হবে। এখানেও কি আইসোমারেজ এনজাইম হবে? স্যার কেমন আইসোমারেজ যদি স্পেসিফিকলি বলতে চাই? ফসফোগ্লুকো আইসোমারেজ। ফসফোগ্লুকো আইসোমারেজ নাম কি হবে? ফসফোগ্লুকো আইসোমারেজ এনজাইম। ঠিক আছে, ফসফোগ্লুকো আইসোমারেজ এনজাইম। আচ্ছা স্যার এই জায়গাতে যদি আমরা আসি, হ্যাঁ এখানে দেখো যখন ইনল তৈরি হচ্ছে, এখানে দেখো এই এখানে কঠিন হচ্ছে এই এনজাইমের নামগুলি মনে রাখাটা আর কি। ওই যেখানে ইনল যেখানে তৈরি হচ্ছে সেখানে এনজাইমটার নাম হচ্ছে ইনলেজ এনজাইম। ইনল যেখানে তৈরি হচ্ছে সেটার নাম কি স্যার? ইনল যেখানে তৈরি হচ্ছে সেইটা, সেই এনজাইমটার নাম হচ্ছে, সেই এনজাইমটার নাম হচ্ছে কি? ইনলেজ এনজাইম। যেখানে ইনল তৈরি হচ্ছে সেই এনজাইমটার নাম কি? ইনলেজ এনজাইম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেখানে ইনল তৈরি হবে, যেখানে ইনল তৈরি হবে, ইনলেজ এনজাইমের কারণে ফসফোইনল তৈরি হবে। তাহলে ইনলেজ দিয়ে মনে রাখবা। আর এখানে দেখো 3 থেকে 2 হচ্ছে না, কমে যাচ্ছে না, কমে যাচ্ছে। তাই আমরা মিউট বাটনটা দিয়ে কি করি? অনেক সময় এই সাউন্ড কমাই না মিউট দিয়ে। তাহলে এখানে দেখো 3 থেকে 2 মানে কমে যাওয়া, মিউট করা। এখানে আমরা মনে রাখবো এটা দিয়ে মিউটেজ এনজাইম। কি এনজাইম? মিউটেজ এনজাইম। তো প্রথম কথা হচ্ছে, তাহলে আমরা এখানে কি কি করলাম? আমরা প্রথম কথা হচ্ছে C3 চক্রটা মাথায় রেখে আমি ওই পুরা গ্লাইকোলাইসিসটা লিখে ফেলবো, অ্যান্টি অফ C3। হ্যাঁ এটার হচ্ছে বিপরীত, C3 বিপরীত। তো C3টা মাথায় রেখে আমি আগে মেইন স্ট্রাকচারটা লিখে ফেলবো। কি করব? মেইন স্ট্রাকচারটা লিখে ফেলবো। মূল স্ট্রাকচারটা লেখার পর, হ্যাঁ মূল স্ট্রাকচারটা লেখার পর আমরা কি করব? লেখার পর আমরা দেখব যেখানে 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 এটিপি যুক্ত হচ্ছে, মানে যেখানে যেখানে এটিপি যেখানে যেখানে ফসফেট বাড়তেছে ওইখানে ওখানে একটা করে এটিপি বসায় দিবা। বাড়তেছে বা কমতেছে ওই জায়গায় কি করবে? একটা এটিপি বসাবা। এই যে এটিপি, এই যে এটিপি, এই যে এটিপি বসানোর পর তারপর কি করবা? যেখানে যেখানে এটিপি আছে ওইখানে ওইখানে কাইনেজ এনজাইম থাকবে। তো তুমি কাইনেজ 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 বসায় দিবা। এখন কথা হচ্ছে একটু খেয়াল করো, তো এখানে কাইনেজটা হবে কি? কাইনেজের সামনে কি বসাবা? কাইনেজের সামনে ওই কাইনেজটাকে স্পেসিফিকলি করতে হবে, স্পেসিফাই করতে হবে। তাহলে কাইনেজের সামনে বসাবা কি? এই যে দেখো এটার এই যে গ্লুকোজ, এটার উপরে কি আছে? মানে এই দুইটা যৌগের মধ্যে এটিপি এবং এডিপির মধ্যে এটিপিটা যে পাশে আছে ওই পাশে যৌগটা এখানে বসা দিবা। এটিপিটা যে পাশে ওই পাশে যৌগটা বসা দিবা। এটিপিটা যে পাশে আছে ওই পাশে যৌগটা বসা দিবা। একইভাবে এটিপিটা যে পাশে আছে ওই পাশেটা বসা দিবা। এভাবে কিন্তু আমরা এনজাইমের নামগুলো মনে রাখতে পারি। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে এখানে একটা এনজাইম থাকবে, একটা থেকে মানে দুইটা মিলে দুইটা থেকে একটা হচ্ছে এই পাশে, এটা তুমি এইভাবে মনে রাখতে পারো। এটা তো C3 চক্রতে ছিল, এটা NADPH এনজাইম। কি এনজাইম? NADH। এখানে অবশ্য NAD লিখবা, এখানে শুধু NAD লিখবা। NADP থেকে কি হবে? NADPH হবে, NADPH 2+, এটা তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে যেহেতু D আছে, এখানে একটা এনজাইমের নাম মনে রাখবা, D দিয়ে ডিহাইড্রোজিনেস। D দিয়ে কি হবে স্যার? D দিয়ে ডিহাইড্রোজিনেস। তো এইভাবে আসলে তোমার এগুলো মুখস্থ না, ঠিক লিখে লিখে একটা অভ্যাস করতে হবে যে আমি C3 চক্রটাকে উল্টা করে আমি আগে এটা লিখবো, তারপর যেখানে যেখানে এটিপিগুলো বাড়তেছে ওইখানে বা বাড়তেছে বা কমতেছে, ফসফেট যেখানে যেখানে বাড়তেছে বা কমতেছে সেখানে আমরা এটিপি ইউজ করব। আর এটিপি যেখানে যেখানে আছে সেখানে কাইনেজ, আর কাইনেজটা একটা স্পেসিফিক নাম থাকবে। কেমন কাইনেজ এই জিনিসটা আমরা লিখে দিব, কেমন কাইনেজ সেটা আমরা লিখে দিব।
ওই যে এটিপিটা যে পাশে ওই পাশে বসায় দিলে আমাদের কাইনেজের নামগুলো চলে আসবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো কিনা, মানে মানে সিস্টেমটা বুঝতে পারছো কিনা? এখানে আমার লেখাটা তো জাস্ট মূলত আমাকে সিস্টেমটা ধরতে হবে। আগে স্মৃতিচক্র লিখবো, স্মৃতিচক্র উল্টাটা লিখবো, তারপর 1 3 9 এগুলো হচ্ছে একমুখী, বাকিগুলো উভমুখী। তারপর আমি এটিপি বসাবো, এটিপি বসানোর পর কাইনেজ বসাবো, কাইনেজ বসানোর পর কি করব, কাইনেজ বসানোর পর তারপর ওই যে এই যে একটা জিনিস আর কিছু জিনিস আছে যেখানে ইন তৈরি হবে, যেখানে ইনল তৈরি হবে ইনলেস এনজাইম, যেখানে কমে যাবে মিউটেজ এনজাইম, যেখানে আইসোমার আছে আইসোমারেজ এনজাইম। হ্যাঁ, বাকি এনজাইমগুলো বসায় দিব। এই সিরিয়ালটা যদি মেনটেন করো তাহলে কিন্তু আশা করি তোমাদের জিনিসটা সহজ লাগবে। আচ্ছা, তাহলে আমরা যদি নেক্সট টপিকটা দেখি, এটা লিখে প্র্যাকটিস করবা। আচ্ছা, এখানে গ্লাইকোলাইসিসের পরে যে ধাপটা অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, এটা ওইটা ওই রকম পরীক্ষা আসার মতো না। জাস্ট সিম্পলি জাস্ট অ্যাসিটাইল কোয়ে সৃষ্টিতে কি হয়, আমরা একটু আগে যেটা পড়লাম, এদিকে গ্লুকোজ ছিল, শেষমেশ আমরা কি পাইছি, এই পাশে কি পাইছি, পাইরুভিক অ্যাসিড পাইছি, শেষমেশ পাইরুভিক অ্যাসিড। তো মনে রাখবে একটা গ্লুকোজ থেকে কয়টা পাইরুভিক অ্যাসিড হয়, মনে রাখবে একটা গ্লুকোজ ভাঙলে 2টা পাইরুভিক অ্যাসিড হয়। কেননা এই জি3পি থেকে একটা পাইরুভিক অ্যাসিড, আর এদিকে ডি3পি থেকে আরেকটা পাইরুভিক অ্যাসিড, জি3পি থেকে একটা পাইরুভিক অ্যাসিড, ডি3পি থেকে আরেকটা পাইরুভিক অ্যাসিড, এভাবে 2টা পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। এখন এই 2টা পাইরুভিক অ্যাসিড আবার কিসে পরিণত হবে, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হবে। এই 2টা পাইরুভিক অ্যাসিড একবার কি হবে, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হবে, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হবে। এই 2টা পাইরুভিক অ্যাসিড থেকে কি হবে, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়, এই অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হবে। এখানে ওই রকম কোনো ধাপ নাই, যেটা গ্লাইকোলাইসিসের মতো অনেক বড় বড় বা পাইরুভিক ক্রেবস চক্রের মতো তো বড় বড় ওইরকম কোনো ধাপ নেই। ঠিক আছে, আচ্ছা এখন তোমাদের এই যে শ্বসনতন্ত্রের মধ্যে একটু ভালো করে খেয়াল করো। এই যে শ্বসনতন্ত্রের মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিসটা। আমি আবারও বলি, শ্বসনের মধ্যে মানে শ্বসনতন্ত্র বলতেছি, শ্বসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপই হচ্ছে গ্লাইকোলাইসিস। এটা খুব ভালো করে এটা একটু প্র্যাকটিস করে রাখবা, শিখে রাখবা। ঠিক আছে, আর আমাদের ক্লাসগুলো কিন্তু এই মাস আর সামনের মাসের মধ্যে শেষ করে ফেলতে হবে। না হয় আমি ওই জিনিসগুলো লিখে দিতাম, তো লিখে দিলে হচ্ছে যে অনেকটা সময় যাবে। এখানে সালোকসংশ্লেষণের গুরুত্ব, তারপরে হচ্ছে স্মৃতিচক্রের গুরুত্ব, C4 চক্রের গুরুত্ব, এটা আই গেস তোমার স্মৃতিচক্রটা যদি জানো তার গুরুত্বগুলো লিখে দিতে পারবা। আর সালোকসংশ্লেষণে কী কী প্রভাবক সেগুলো আমি এখানে লিখি নাই, তো এটা তোমরা জাস্ট বই পড়লে এটা তোমার শেষ হয়ে যাবে, যেহেতু আমাদের কম সময়ে শেষ করতে হবে। আরেকটা জিনিস যেটা, শ্বসনের মধ্যে কয়টা ধাপ বলছি, 4টা ধাপ। এটা গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। এই 4টা ধাপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধাপটা, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। সেটাও তোমাদেরকে এটা এভাবে শিখতে হবে। ঠিক আছে, তারপরে অ্যাসিটাইল কোয়ে জাস্ট কিছুই না, জাস্ট গ্লাইকোলাইসিস থেকে যে পাইরুভিক অ্যাসিড হচ্ছে, ওই পাইরুভিক অ্যাসিড 2টা পাইরুভিক অ্যাসিড কী করে 2টা অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি করে, জাস্ট এই জিনিসটা আমরা জানবো। আর অ্যাসিটাইল কোয়ে থেকে কী হয়, অ্যাসিটাইল কোয়ে থেকে পাইরুভিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়ে থেকে কী হবে স্যার, অ্যাসিটাইল কোয়েটি ক্রেবস চক্রে প্রবেশ করে। ঠিক আছে, তবে এখানে তোমাদের মধ্যে ওই শ্বসন প্রক্রিয়ার আরেকটা গুরুত্বপূর্ণ যে ধাপটা, সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। হ্যাঁ, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, সেটা আমরা যদি একটু দেখি। হ্যাঁ, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে আসলে কি হয়ে থাকে, কয়েকটা জিনিস তোমাদেরকে একটু বলবো, এটা একটু মাথায় রাখবা। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে স্যার কী হয়ে থাকে একটু দেখো। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ঠিক আছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে স্যার কী হয়, এখানে হয় যে দেখো শ্বসন প্রক্রিয়ায় কী হয় আমরা জানি যে শ্বসন প্রক্রিয়ায় কী তৈরি হয়, এটিপি তৈরি হয়। স্যার শ্বসন প্রক্রিয়া কী তৈরি হবে, এটিপি তৈরি হবে। এখন স্যার শ্বসন প্রক্রিয়া কয়টা ধাপ আছে, 1টা ধাপ, 2টা ধাপ, 3টা ধাপ, 4টা ধাপ।
মনে রাখবা শ্বসন প্রক্রিয়া, আমাদের শ্বসন প্রক্রিয়াতে মূল টার্গেটটা কি? শ্বসন প্রক্রিয়াতে টার্গেট হচ্ছে শক্তি উৎপন্ন করা। শ্বসন প্রক্রিয়াতে টার্গেট কি? শ্বসন প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হচ্ছে শক্তি উৎপন্ন করা বা এটিপি উৎপন্ন করা। এখন কথা হচ্ছে এই প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এই প্রথম 3টা ধাপে একটু খেয়াল করো, প্রথম 3টা ধাপে এটিপিও তৈরি হবে এবং এটিপি ছাড়া অন্য যেগুলো তৈরি হয় সেগুলোকে এটিপিতে রূপান্তর করার কাজ হচ্ছে কার? হ্যাঁ, এটিপিতে রূপান্তর করার কার কাজ? এটিপিতে রূপান্তর করার কাজ হচ্ছে এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই যে 4 নম্বর ধাপের। কথাটা আমি আবারও বলি, আমার কথা হচ্ছে শ্বসন প্রক্রিয়াতে কি তৈরি করতে হয়, শ্বসন প্রক্রিয়ার উদ্দেশ্যটা কি? শ্বসন প্রক্রিয়াতে এটিপি তৈরি করা। আমি আবারও বলছি, শ্বসন প্রক্রিয়াতে কি তৈরি করা উদ্দেশ্য? শ্বসন প্রক্রিয়াতে এটিপি তৈরি করা। তবে প্রথম 3টা ধাপে এটিপি ছাড়াও আরও কিছু জিনিস তৈরি হয়। তাহলে আমার কথা হচ্ছে এটিপি ছাড়া প্রথম 3টা ধাপে এটিপি ছাড়াও কী কী তৈরি হয়? এটিপি দ্বারা NADH2 তৈরি হয়, তারপর হচ্ছে FADH2 তৈরি হয়। তাহলে দেখো, এক তো আমার এটিপি যেটা তৈরি হচ্ছে, কিন্তু যেগুলো NADH2 এবং FADH2 তৈরি হচ্ছে সেগুলোকে আমার কি করতে হবে? কনভার্ট করতে হবে, রূপান্তর করতে হবে। এই যে দেখো NADH2 এবং FADH2 গুলো রূপান্তরের যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সেটাকে আমরা কি বলবো? ওই NADH2 আর FADH2-কে রূপান্তর করার যে প্রক্রিয়াটা, এই NADH2 এবং FADH2 গুলোকে এটিপিতে রূপান্তর করবো। এমনিতে নর্মালি আমার প্রথম 3 ধাপে এটিপি তৈরি হয়, ঠিক আছে, যে এটিপিগুলো তৈরি হচ্ছে, কিন্তু এটিপি ছাড়াও যে জিনিসগুলো তৈরি হচ্ছে, ওই এটিপি ছাড়াও যে উপাদানগুলো তৈরি হচ্ছে ওইগুলোতে এটিপিতে রূপান্তর করার কাজই হচ্ছে, ধাপটাই হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো এখন এই এটিপিগুলো কিভাবে, কতগুলো এটিপি তৈরি হয়? মোট এটিপি হচ্ছে, নর্মালি বলা হয়ে থাকে মোট এটিপি হচ্ছে 38টা এটিপি। স্যার মোট এটিপি কয়টা? স্যার মোট এটিপি হচ্ছে 38টা। এখন তোমাদের নতুন বইয়ে দিছে যে মোট এটিপি আবার 36টা। এই যে এটিপির হিসাবটা সেটা আমরা একটু জানবো, এই এটিপির হিসাবটা সেটা আমরা একটু জানবো। তাহলে মোট এটিপির যে হিসাবটা সেটা আমরা কিভাবে দেখি? একটা নাম্বার একটু মুখস্থ রাখবা, সেটা হচ্ছে 241311। এই যে সংখ্যাটা আমি যেভাবে উচ্চারণ করতেছি সেভাবে মাথায় রাখবা। আমি আবারও বলি, এটা হচ্ছে 241311। আমি আবারও বলি, খেয়াল করো, 241311, 241311, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি নামগুলো লিখি, যে গ্লাইকোলাইসিস, তারপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, আচ্ছা এগুলো একটু বড় হয়ে যাচ্ছে লেখাগুলো, আমি একটু ছোট করে নিই। এই সংখ্যাটা মুখস্থ করতে থাকো। আমরা শ্বসন প্রক্রিয়া 4টা ধাপ লিখি। গ্লাইকোলাইসিস, এটা আমরা এইভাবে লিখব। তারপর অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, তারপর হচ্ছে ক্রেবস চক্র, তারপর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই 4টা ধাপ। তো প্রথম সংখ্যাটা আমরা যাকে দিব, আচ্ছা এই জিনিসগুলো এদিকে দিলে অবশ্য তোমাদের সেটা জটিল হয়ে যাবে, সরি, নিচে থাকলে ভালো হয়। অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, চার নম্বর হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্র। আচ্ছা এখন দেখো, আমরা যে এই যে সংখ্যা 3টা বলছি, কয়টা সংখ্যা বলছি এখানে? 3বারে বলছি, 24, তারপর একটা 1 আর একটা 311। আর তোমরা যেটা করবা, এটা এভাবে লিখবা 241। কি লিখবা? 241, 24, হ্যাঁ, প্রথমে লিখবা কি 24, তারপর হচ্ছে 1 1 3 1 1, ঠিক আছে? 241311, 241311 লিখবা, ঠিক আছে? 241311। তাহলে এখানে হচ্ছে আমার হচ্ছে গ্লাইকোলাইসিসের জন্য
এই সংখ্যাটা হচ্ছে গ্লাইকোলাইসিসের জন্য, এই সংখ্যাটা হচ্ছে অ্যাসিটাইল কুয়ের জন্য, এই সংখ্যাটা হচ্ছে ক্রেবস চক্রের জন্য। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটা বললাম যে এই সংখ্যাগুলো মানে কি, এই সংখ্যাগুলোর মানে কি, সংখ্যাগুলোর মানেটা হচ্ছে গ্লাইকোলাইসিসে NADH2 তৈরি হয় না। প্রথম সংখ্যাটা হচ্ছে NADH2, পরের সংখ্যাটা হচ্ছে ATP। আমি আবার বলি, প্রথম সংখ্যাটা NADH2, পরের সংখ্যাটা ATP। প্রথম সংখ্যাটা NADH2, পরের সংখ্যাটা ATP, শেষের সংখ্যাটা ATP এর। তো দেখো প্রথম সংখ্যাটা যদি NADH2 হয় তাহলে লাস্টের সংখ্যা 4, এখানে কত ATP। প্রথম সংখ্যাটা যদি NADH2 এর হয়, লাস্টে কেউ নাই। প্রথম সংখ্যাটা যদি NADH2 হয়, লাস্টে কেউ নাই, লাস্টে আছে ATP, আর ফাঁকা জায়গাটাতে কি হবে? FADH2। তো এটার মানেটা কি স্যার? আপনি যেটা লিখছেন এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে মানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2টা NADH2 তৈরি হয়, 4টা ATP তৈরি হয়। অ্যাসিটাইল কুয়ে সৃষ্টি প্রক্রিয়ায় 1টা NADH2 তৈরি হয়, এবং ক্রেবস চক্র প্রক্রিয়ায় 3টা NADH2, 1টা FADH2, 1টা ATP তৈরি হয়। আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কি তৈরি হবে? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কি হবে দেখো, এই যে এখানে যা যা তৈরি হয়েছে সেইগুলো, এখানে ATP ছাড়া যা যা তৈরি হয়েছে সেগুলো ATPতে রূপান্তর করার কাজই হচ্ছে কি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের কাজ। তা দেখো এগুলো ATP ছাড়া যা যা তৈরি হয়েছে সেগুলোকে ATPতে রূপান্তর করা কার কাজ? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের কাজ। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো তার আগে একটা জিনিস মাথায় রাখবা, আমার কথা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড কয়টা তৈরি হয়েছিল? 2টা। তো 2টা পাইরুভিক অ্যাসিড থেকে কয়টা অ্যাসিটাইল কুয়ে সৃষ্টি হবে? 2টা অ্যাসিটাইল কুয়ে সৃষ্টি হবে। তাহলে 2টা অ্যাসিটাইল কুয়ে সৃষ্টি হওয়ার সময় তাহলে কয়টা NADH2 তৈরি হবে? 2টা NADH2 তৈরি হবে। তো এটার সাথে আমরা 2 গুণ করে দিব। আবার দেখো এই অ্যাসিটাইল কুয়ে কয়টা অ্যাসিটাইল কুয়ে? 2টা অ্যাসিটাইল কুয়ে 2টা ক্রেবস চক্রে ঢুকবে। কয়টা ক্রেবস চক্রে? 2টা ক্রেবস চক্রে। তো একটা ক্রেবস চক্রে যদি 3-1 তৈরি হয় তো 2টা ক্রেবস চক্র থেকে কি তৈরি হবে? 2 2 2 গুণ করে দিব। তাহলে এইগুলোর সাথে মানে এই প্রথমটার পর বাকিগুলোতে আমরা কি করে দিব? 2 2 করে গুণ করে দিব। এখন হচ্ছে যে এগুলো কিসে পরিণত হবে দেখো। এখন আমার কথা হচ্ছে এখানে ব্যয়িত ATP বলে একটা স্টেপ আছে, ব্যয়িত ATP। দেখবা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2টা ATP ব্যয় হয়। প্রথম দিকে পড়াইছিলাম না গ্লুকোজ, প্রথম কি গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, যে একটু আগে যে পড়াইলাম, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেটের জন্য একটা ATP ব্যয় করতে হয়। আবার ফ্রুক্টোজ থেকে ফ্রুক্টোজ 1,6 ফসফেটের জন্য একটা ATP ব্যয় করতে হয়। তো মোট কয়টা ATP ব্যয় হবে? 2টা ATP ব্যয় হবে। এই 4টার মধ্যে 2টা ATP ব্যয় হয়ে যাবে, এটা মনে রাখবা। গ্লুকোজটাকে শুরুতে ভাঙার জন্য কিছু শক্তি বা কিছু ATP ব্যয় করতে হয়, আর কোথাও ব্যয় হবে না, আর কোথাও না, শুধুমাত্র গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2টা ATP ব্যয় হবে। তো 4টার মধ্যে যদি খেয়াল করো, এই 4টার মধ্যে যদি মাইনাস, এই যে দেখো 4টার মধ্যে যদি 2টা ATP ব্যয় হয় তাহলে আমার নিট ATP কয়টা হবে স্যার? নিট ATP কয়টা? নিট ATP কয়টা থাকবে? নিট ATP থাকবে 2টা। এটা মনে রাখবা যে 2টা ATP ব্যয় হয় তাই নিট ATP থাকবে কি 4টা। তাহলে এখন আমার কথা হচ্ছে এখন আর কোথাও কিন্তু ব্যয় হবে না, তাহলে আর কোথাও ব্যয় হবে না, তাই এখন আমরা কথা হচ্ছে ETSটা জানবো। কি জানবো স্যার? ETSটা কি? আমি ETS 4 নম্বর ধাপটাকে আমরা এই পাশে রাখলাম। হ্যাঁ, এ কারণে ETS এর কাজই হচ্ছে কি ওইগুলোকে ATPতে রূপান্তর করে নেওয়া। হ্যাঁ, আচ্ছা, আমার কথা হচ্ছে এখানে কি আছে দেখো তো, এখানে কি আছে হচ্ছে এখানে 2টা NADH2 আছে। তাহলে দেখো 2টা NADH2 থেকে বলা হয়ে থাকে একটা NADH2 থেকে 3টা ATP তৈরি হয়। একটা NADH2 থেকে কয়টা? 2টা ATP তৈরি হয়। তাহলে একটা NADH2 থেকে স্যার কয়টা ATP তৈরি হয়? 2টা ATP তৈরি হয়। কয়টা? স্যার 3টা ATP তৈরি হয়। একটা NADH2 থেকে 3টা ATP তৈরি হয়। এখন কথা হচ্ছে যে এটা একমাত্র দেখো এই বলা হয় কিছু কিছু বিজ্ঞানীদের মতে এই যে এইখানের যে NADH2টা এখান থেকে নাকি 2টা তৈরি হয়। নর্মালি হচ্ছে একটা NADH2 থেকে 3টা ATP তৈরি হয়, এটা নর্মাল মনে রাখো। একটা NADH2 থেকে 3টা ATP, একটা FADH2 থেকে 2টা ATP। তাহলে মাথায় রাখো একটা NADH2 থেকে 3টা ATP, একটা FADH2 থেকে 2টা ATP তৈরি হয়, এটা হচ্ছে নর্মাল। কিন্তু বিজ্ঞানীরা বলেন ওই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এটা তো সাইটোপ্লাজমে হয়, তাই না? সাইটোপ্লাজমে হয়, আর বাকিগুলো মাইটোকন্ড্রিয়াতে হয়। তো দেখো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যে NADH2গুলো তৈরি হয় সেই NADH2গুলো থেকে যে ATPটা তৈরি হবে সেখান থেকে নাকি 2টা তৈরি হবে। তাহলে এখানে একটা NADH2 থেকে 2টা করে তৈরি হবে। তাহলে আমি যদি বলি 2টা করে তৈরি হয় তাহলে কি হবে? 2 দুগুণে 4টা ATP হবে। আর কারো মতে যারা আগের বইয়ে ছিল
যদি আমি 3টা করে ধরি, যদি একটা নির্দিষ্ট থেকে 3টা হয় তাহলে 2টা থেকে 6টা হবে, তাহলে অর 6টা এটিপি তৈরি হবে। কয়টা এটিপি তৈরি হবে? 6টা এটিপি তৈরি হবে। ঠিক আছে, 6টা এটিপি তৈরি হবে। তারপর আমি যদি বলি এটা তো গেল এই, তারপর এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে 6টা এটিপি তৈরি হবে। তারপরে যদি এখান থেকে যদি বলি এখানে 3 দোকানে 6টা NADH2, তাহলে 3টা করে এটিপি হলে 318টা এটিপি, 18টা এটিপি তৈরি হবে। তারপরে এখানে FADH2 থেকে 2টা এটিপি তৈরি হবে, 2 দোকানে 4টা, একটা থেকে যদি 2টা হয় 2টা থেকে 4টা এটিপি তৈরি হবে। আর 2টা এটিপি থেকে, আচ্ছা এইগুলো তো, আর 2টা এটিপি যেগুলো আছে এগুলো তো রূপান্তর হওয়ার দরকার নাই, এগুলো রূপান্তরের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তাহলে আমার কথা হচ্ছে দেখো, তাহলে মোট এটিপি কয়টা হবে একটু খেয়াল করো। তোমরা আর একটা কলাম বানাইতে পারো ওইদিকে, আমার এখানে জায়গা নেই যেহেতু। মোট এটিপি, তো মোট এটিপি কয়টা দেখো এখানে আছে। আমি যদি এই পাশটা চিন্তা করি, 4 6, 4 আর 6 কত? 10, 10 2 12, 12 আর 18 কত? 20। ঠিক আছে, সরি 12 আর 18 যে 30, 30 হলে 12 আর 18 যদি 30 হয়, এখানে কত আছে? আবার এগুলো কিন্তু এখানে কিন্তু বাদ গেছে, এই যে এখানে 2টা আর এখানে 2টা, এগুলোতে কিন্তু আমরা হিসাবে ধরি নাই, কারণ আমরা কিন্তু জাস্ট যেগুলো পরিবর্তন হয়েছে সেগুলো ধরছি। তাহলে এখানে দেখো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2টা এটিপি তৈরি হয়, আর ক্রেবস চক্রে 2টা এটিপি তৈরি হয়। এই 2টা যোগ করলে কত হবে? এখানে 30 প্লাস 4 কত হবে? 34টা এটিপি হবে, 34টা এটিপি তৈরি হবে। আর তুমি যদি ওইখানে কি ধরো, এখানে যদি 6 ধরো তাহলে আরও 2টা বাড়বে ওইখানে। আচ্ছা এখানে 2টা দাঁড়াও, একটু গরমিল হয়েছে হিসাবে একটু গরমিল হয়েছে মনে হয়, দাঁড়াও 3 দোকানে 6, আচ্ছা 18 6 24, 24 2 26। আচ্ছা আমরা ধরি নেই কোনটা, 26 26 4, একটু দাঁড়াও, এখানে কিছু বাদ গেছে কিনা দেখো তো। এখানে হচ্ছে 3 6 18, 2 দোকানে 4, ও আমি এখানে 4 ধরছি, সরি। এখানে তো 2টা FADH2, একটা থেকে যদি 4টা হয়, একটা থেকে যদি 2টা হয়, সরি একটা থেকে যদি 2টা হয়, 2টা থেকে 4টা হবে, এখানে 4 হবে। তো আলটিমেটলি আমরা যদি বলি 18 আর 22 কত? 18 আর 4 কত? 22, 22 আর 6 কত? 28, 28 আর 4 কত? 32, 32 আর 2 কত? এই যে 32 আর 2 34, 34 আর 2 36। তাহলে মোট এটিপি কয়টা? মোট এটিপি হবে 36টা। ঠিক আছে, আচ্ছা যদি এখন কথা হচ্ছে আমরা যদি এইটা হিসাব করি, আমরা যদি 6টা এটিপি হিসাব করি, তাহলে মোট এটিপি আরও 2টা বাড়বে, তো কয়টা হবে? 38টা এটিপি হবে, 38টা এটিপি হবে। তাহলে দেখো এই জিনিসটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। আসলে আমাদের যেহেতু চ্যাপ্টারগুলো খুব দ্রুত শেষ করতে হবে, এই জন্য আমি জিনিসটা একটু এভাবে পড়াইছি, কারণ যদি আলাদা করে ক্লাস নিয়ে পড়াতাম তাহলে হয়তো বা আর একটু স্লোলি পড়াইলে হয়তো বা তোমাদের মাথায় সহজে ঢুকতো বা আমি সাজিয়ে লিখতে পারতাম। কিন্তু আমাকে একটু জাস্ট জানাও যে এতটুকু জিনিস বুঝছো কিনা, বা এখানে কোনো কনফিউশন আছে কিনা একটু জানাও। এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো। একটু জানাও। আচ্ছা আচ্ছা একটা কাজ করবা, যে এটা তুমি এই চারটা তুমি নিজে নিজে লিখবা, ভালো করে নিজে নিজে লিখবা, 1-2বার একটু লিখবা, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এখন হচ্ছে যে শ্বসনের গুরুত্বটা, এখন ওই যে সালোকসংশ্লেষণের গুরুত্ব যেরকম টপিক, তোমাদের শ্বসনের গুরুত্বটা এরকম, যে শ্বসন কি করে আমরা যে হাত পা নাড়াচ্ছি বা কাজ করতেছি, আমার সকল শক্তি কোত্থেকে আসে? শ্বসনের প্রক্রিয়ায় তৈরি হয়। এই যে শক্তি, এই যেগুলো
এই শক্তি হিসেবে তৈরি হয়। তারপর আমরা হচ্ছে বিভিন্ন খাদ্য প্রস্তুত হওয়া, তারপর খনিজ লবণ পরিশোষণ হওয়া। কারণ খনিজ লবণ পরিশোষণ আমরা যে প্রথম দিকে পড়ছিলাম যে সক্রিয় শোষণ এবং নিষ্ক্রিয় শোষণ দুই রকম হয়। তো সক্রিয় শোষণে কী লাগে, শক্তি লাগে, এই শক্তিগুলোই শ্বসন প্রক্রিয়ায় আসে। তারপরে কোষ বিভাজন ও দৈহিক বৃদ্ধি, তাপমাত্রা রক্ষা, এনজাইম ও জৈব অ্যাসিড উৎপাদন, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের ভারসাম্য রক্ষা, শিল্পে ব্যবহার, বেকারি ও দুগ্ধজাত শিল্প, এই জিনিসগুলো হয়ে থাকে। এখন কথাটা হচ্ছে এই জিনিসগুলো এই শ্বসন প্রক্রিয়াতে হয়ে থাকে। তো এই জিনিসগুলোতে যেহেতু বর্ণনামূলক, এগুলো একটু পরে নিবা। তো আমরা আমার আসলে আমার একটু পার্সোনালি সমস্যা হচ্ছে একটু, মূলত আমি প্রায় অসুস্থ হয়ে যাচ্ছি বিভিন্ন কারণে। তোমাদের ক্লাসের অনেক গ্যাপ চলে গেছে। এই চ্যাপ্টারটা তোমাদের আরও বেশ কয়েকটা চ্যাপ্টার আছে, এগুলো খুব দ্রুত শেষ করতে হবে। তো তোমাদের অন্য একজন স্যার আসবেন, উনি সুন্দর করে বাকি চ্যাপ্টারগুলো শেষ করায় দিবেন। আরেকজন মনে হয় নিচ্ছেন। তো যিনি আরেকজন নতুন আসবেন, আমার স্লটে আসবেন আর কি। তো উনি ক্লাসগুলো বাকি চ্যাপ্টারগুলো করায় দিবে আর কি। আর তারপরেও তোমরা একটা জিনিস মাথায় রাখবা, যে জিনিসটা পড়বা একটু ভালো করে বুঝে পড়ার চেষ্টা করবা। এবং হয়তো বা তোমাদের সাথে এটা আমার লাস্ট ক্লাস খুব সম্ভবত। এবং তোমরা একটু কষ্ট করে এই জিনিসগুলো একটু পড়বা, যে জিনিসগুলো আজকে একটু বলে দিলাম। কারণ অন্যান্য দিন টপিকগুলো মানে একটা টপিক থাকে, একটা ভেঙে পড়াইতে পারি, সেটা তুমি ক্লাসের মধ্যে মুখস্থ করে ফেলতে পারো। কিন্তু এটা তোমাকে একটু কষ্ট করতে হবে। সেটা হচ্ছে যেটা বলছি সেটা একটু খাতায় লিখে একটু প্র্যাকটিস করবা বা অভ্যাস করবা, তাহলে আশা করি মাথায় গেঁথে যাবে। হ্যাঁ, মাথায় গেঁথে যাবে। আর হচ্ছে তোমাদের সবার জন্য আমার দোয়া থাকবে, এবং তোমরাও যেন অনেক ভালো করো এবং ভালো একটা জায়গায় পৌঁছাও, সেটার জন্য দোয়া থাকবে আমার। আমি চেষ্টা করেছি, আমি যে যতগুলো ক্লাস নিয়েছি আজকে বা মানে শেষের দিকে ক্লাসগুলো যেহেতু আমাকে টপিকগুলো শেষ করতে হচ্ছে বা হবে, সেটার জন্য হয়তো বা একটু স্পিডে পড়াইছি। কিন্তু আদারওয়াইজ আমি যতগুলো ক্লাস নিয়েছি আই গেস যে তোমরা ভালো করেই বুঝেছ এবং কাজে লাগাতে পারবা। সেটা একাডেমিক হোক, ভর্তি পরীক্ষায় হোক, ভালো একটা ফিডব্যাক দিতে পারবা, এটা আমি আশা করি। তো জিনিসগুলো একটু ভালো করে পড়বা। একইভাবে অন্যান্য যারা নিয়েছেন তাদের ক্লাসগুলো আমি আশা করবো যে গুছিয়ে নিয়েছো। এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার যত তাড়াতাড়ি পারবো একটু গুছিয়ে নাও। আশা করি যে তোমরা ভালোই করবা। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকো। হয়তো বা কোনো একদিন দেখা হবে আবারও কোনো ক্লাসে। ঠিক আছে, টাটা।